আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচিয়ে দিয়েছে আর কি। কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা, এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার, আওয়ামী লীগের লোকজনও ঠিক বিশ্বাস করতে পারে নাই। রিয়েলি ভাই এরকম হয়ে গেছে? পুরো ঢাকা শহর প্রায় খালি, লোকজনের চলাফেরা বন্ধ, স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন, বাড়িতেই ছিলেন, এবং জনপরিবহন বন্ধ ছিল, বাস দেখাই যায় না, রাস্তাগুলা খুবই সবুজ ছিল, মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি। এই যখন অবস্থা, তখন এটা মানতেই হবে যে কোনো না কোনো ভাবে জনসমর্থনটা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ। অনেকেই বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না, এটা তো গায়ের জোরে করা, মানুষজন ভয়ে বাসা থেকে বের হয়ে নেয়, বাড়ি থেকে বের হয়ে নেয়। আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি, কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করে না, এবং সমর্থন করে নাই বলে বাড়ি থেকে বেরিয়েছে। এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন, সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক, আপনাদের কথা রাখেই যদি আমি বলি, এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে। এ থেকে মুশকিলটা বেড়েছে। কিভাবে মুশকিলটা বেড়েছে? অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন। আওয়ামী লীগ উৎসাহিত হয়ে গেছে, তারা জোশ পেয়ে গেছে, উদ্দীপনা পেয়ে গেছে, এবং পাওয়ার সাথে সাথে তারা আরো 4 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে, তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন। তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না, কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার, এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন, লকডাউন, যে কোনো ডাউনই বলেন, সোজা কথায় হরতাল ডেকে বসে আছে। এই 4 দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে, এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে। এবং এটা যদি চালাতে থাকে, আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে। কারণ যেভাবেই দেখি, যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগকে আপনি মেরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না। মায়ের পিট যা করার গত 1 বছর ধরে করছেন, এখনো করে যাচ্ছেন, এবং সেই মায়ের পিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল, বুঝছেন, এরা বিরোধী দলে থাকলে খুবই বিগ হাউস। এই বিগ হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগ্যের লোক হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার সাথে আসলে ওই সাউয়া ছাড়া, হাদি মার্কা লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়াও যাচ্ছে না। এবং 32 নম্বর পুরানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই। আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে। এইবারে প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় না। আমার ধারণা বিএনপির ইশরাক সাহেব আগের বারের বুলডোজারের ভাড়া পান নাই, বন্য যে কোনো কারণে হইতে পারে, উনি বুলডোজার দেন নাই, এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই। 2-4 জন শ্রমিক লাগিয়ে মুরালগুলা ভাঙছে। যাই হোক, এই মুরাল ভাঙ্গার ভয় দেখায়, 32 ভাঙ্গা দেখায় আটকানো যায় না, মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগের এখন আর থামানো যাবে না। এটা একটা মুশকিল, এটা একটা মুসিবত, এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাজ্ঞ স্টেপগুলো নেওয়ার দরকার ছিল, সরকার সেটা নিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনার একটা দুটো হবি আমি দেখলাম গত 1-1.5 বছর, একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া, দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া। উনি দুটি কিন্তু খুব পছন্দ করেন। তো কোনো একটা কারণে এখন বিদেশে যেতে পারছেন না গত 1-1.5 মাস ধরে। আমার ধারণা শরীর ভালো না, বা এই প্যান ঐক্যমত্য নিয়ে একটু ঝামেলা আছেন। উনি গত সফরটা মিস করেছেন, কোথায় যেন যাওয়ার কথা ছিল, আমার আসলে মনে নাই, মানে অনেক জায়গায় যায় তো উনি। যাই হোক, তো দ্বিতীয় যেটা শখ, ওইটা তো বাসা থেকে করা যায়, এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন। এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এটা আমি জানি না। আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে টুজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন। আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে মানে উনি ভাষণ দেওয়ার পরেই এটা নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের জন্য। পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই। 4টা প্রশ্নের এমসিকিউ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে। সেই 4টা প্রশ্নের জবাব হইতে হবে হ্যাঁ এবং না, এবং এইটা খুবই মানে কিভাবে হবে, কেন হবে। আমার ধারণা উনি একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাকি পাবলিক যারা আছি, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস, জামাত বাদে, অবশ্য ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা, যাক সেটা ভিন্ন আলাপ। তো এরা সবাই হাত ছেড়ে বাঁচা, আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল। কবে করতে চাচ্ছ গণভোট? জাতীয় সংসদ নির্বাচনের দিনের সাথে করে ফেল, গুড। ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না, ওইটা হচ্ছে
আরেকটা কি যেন বানিয়েছে ওনারা, ওইটা পরে জাতীয় সংসদ হবে। যাক, ওই তামসা দেখার জন্য আগামী কয়েক মাস আমাদের হাতে আছে, পরে একদিন আলাপ করা যাবে। যে কথা বলছিলাম, আর এই যে উনি বক্তৃতাটা দিলেন, এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন। বিএনপি অবভিয়াসলি একটা কনফিউজ দল, তারা দুপুর পর্যন্ত কনফিউজ, যেটাকে আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, হচ্ছে এটা জিগাই বুঝি। প্রথমে এক ধরনের প্রতিক্রিয়া দিল, এবং অবভিয়াসলি বিএনপি এক মতের উপর বেশিক্ষণ থাকতে পারে না, সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো। জামাত কি করেছে? জামাত এক ধরনের অভিমানী সুর দিয়েছে, খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই, যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে। 8 দল প্লাস 1 ল্যাং বোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে, সেই কর্মসূচি তাদের আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন, আওয়ামী লীগ যদি এভাবে কন্টিনিউয়াস কর্মসূচি দিতে থাকে, ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদেরও একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে এই লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে। সাহস সংক্রামক, দ্বিতীয় সংক্রামক, সাহস সংক্রামক, এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস। এবং আওয়ামী লীগের বাকি নেতাকর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে, আরো দুইটা একটা করে দেখি, এইভাবে চলতে থাকে, আওয়ামী লীগরে আপনি যদি টোটাল পলিটিক্যাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন, তাহলে এই সমস্যার সমাধান হবে না, এটাকে থামানো যাবে না। এবং আগামীতে শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন, আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে, চাঙ্গা করে রাখবে। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না। এই যে জিনিসগুলো ঘটছে, এটা আগামী ধরেন শেখ হাসিনার একটা রায় বোধহয় ওনারা দিবেন 17 তারিখে। 17 তারিখে যে রায়টা দিবেন, আমি জানি না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে। মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল। কেন ইগনোর করা উচিত ছিল? পুরো জিনিসটা এত হাস্যকর ভাবে এরা করলো, এত করুণ ভাবে এরা করলো, মনে হচ্ছে যেন তারাই আসলে চায় না আওয়ামী লীগের বিচার হোক, তারাই চায় না শেখ হাসিনার বিচার হোক। পুরো একটা জিনিস করেছে, এটার মধ্যে বিচারপতিকে, এটা টেম্পোরারি বিচারপতি, খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে। ভালো, সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে, পক্ষের উকিলও জামাতের, বিপক্ষের উকিলও জামাতের। বিচারপতি কাদের সেটা আমি বলবো না, বললে আবার একটা আদালত অবমাননা মামলা খেয়ে যাব, আর মামলা খেতে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে ওরা করছে, এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই। এখন এই আদালতে, যদি এই আদালত না, মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল, আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়, কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম, সোচ্চার ছিলাম, আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে তখন কিন্তু, এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্ম। কিন্তু আমরা গালাগালি করেছি, কারণ আওয়ামী লীগ 2008 ডিসেম্বরের নির্বাচনে এসেছে, 9, 10, 11, 12, 13 সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো। এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো, কাদের মোল্লার রায়। 5 বছর সময় লেগেছে। এবং এই সময়ে জামাতে ইসলামীকে, যুদ্ধাপরাধী সব রাজাকারকে, তাদের নিজেদের পছন্দের আইনজীবী, এই তাজুল সহ একজন ছিলেন ব্যারিস্টার রাজ্জাক সহ, বিশাল উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে, সময় চেয়েছে, মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলা করছে। কিন্তু বিচারের স্বার্থে, সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে, তখনকার জনগণ দেখিয়েছে, এবং 5 বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে। আর এইখানে আমরা কি দেখলাম? এইখানে তো বোধহয় মামলাই বোধহয় শুরু হলো মাত্র কয়েক মাস আগে, এবং তাড়াহুড়া করে করছে। তো এটা অবশ্য এখন এআই এর যুগ, আমার ধারণা এআই দিয়ে রায় লিখে ফেলেছে, রায় একটা লিখে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটাই ইগনোর করে যাওয়া। এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়াকশন দেওয়া উচিত ছিল না, কারণ এই সরকার আওয়ামী লীগও বলে নাই যে তোমাদের বিচার করবো বা শেখ হাসিনার বিচার করবো, তোমরা উকিল দিতে চাও কিনা, আইনজীবী দিতে চাও কিনা। ইনফ্যাক্ট জেডাই খান পান্না স্বপ্রণোদিত হয়ে, এনিওয়ে যাক, শ্রদ্ধাভাজন বয়স্ক মানুষ না বলি, স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে। আমি জানি না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল, উনি নিজেই গিয়েছিলেন এর পক্ষ হতে। ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। বলা হয়েছে যে ট্রেন ছেড়ে গেছে, কারণ জেডাই খান পান্না আমরা পছন্দ করি না করি, উনি তো মুক্তিযোদ্ধা। সো কোনো ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ, গন্ধ, সুবাস আছে এরকম কোনো কিছুকেই এরা এটার ভিতরে ঢুকায় নেই। না ঢুকে তারা এই বিচার করছে। এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া, এই রায়ের কোনো প্রতিক্রিয়া, সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া, সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য প্রয়োজনীয় না। কারণ যে বিচারের কথা বলা হচ্ছে, এটা কোনো বিচারই হচ্ছে না।
এবং এটার এগেনস্টে তারা যে কথাগুলো বলবে কোনো কিছু বিশ্বাসযোগ্য না। আপনারা দেখেন 1996 সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারেন নাই, রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই। তারা কিন্তু 5 মাসের মাথায় চাইলে ধরে নিয়ে তখন গুলি করে মেরে ফেলতে পারতো বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত। 5 বছর পারেন নাই। তারপরে কি হচ্ছে, বিএনপি জামাত সরকারে এসেছে, তারপরে এই 5 বছর কিন্তু হাইকোর্টে এই বিচারগুলো ঝুলে গেছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিছুই হয় নাই। আবার আওয়ামী লীগ যখন 111-এর পট পরিবর্তনের পরে ক্ষমতায় এসেছে, আবার বিচারিক প্রক্রিয়া প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো কায়েম করেছে বা এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করেছে। এই জায়গাটায় এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল। এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে, পেটের মধ্যে ব্যাগ, না তাজুল ইসলাম না, তাজুল ইসলাম তো হচ্ছে জিয়ার নাম, উকিলের নাম, ক্যাঙ্গারু, হ্যাঁ, ওই ক্যাঙ্গারু কোর্টের বিষয়ে প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায়, আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকবো আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে, এটা বলে আমি আজকে শেষ করব। একজন তরুণ না, একজন কিশোর, ক্লাস 9-এর ছেলে, প্রচন্ড মেধাবী একটা ছেলে, তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে। আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয়, এটা একটা জাতীয় প্রতিযোগিতা ছিল। সে মেধাবী একটা স্কুল ছাত্র, সে স্কুল ড্রেস পরে এই এত গ্যাঞ্জামের মধ্যে 32 নম্বরে গিয়েছে এবং 2টা ইট সংগ্রহ করতে চেয়েছে। অবভিয়াসলি তাকে গ্রেফতার করেছে, তাকে মব ধরেছে এবং মবের পরে মবের যে পুলিশ ধরেছে, ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এবং যাওয়ার সময় এই ছেলেটা, এ কিন্তু ছাত্রলীগ না, মানে কিছু না, একটা স্কুলের ছেলে, সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে। সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট? 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি, লেখালেখিতে বলার চেষ্টা করেছি যে যদি 18 সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন যেটা, নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়, তখন থেকে বলা শুরু করেছে। এবং অবভিয়াসলি এর পরবর্তীতে 18 সালের এই নিরাপদ কোটা আন্দোলনের কথা যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন, তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি অস্থিরতা থাকে, এইটার পরিণাম আগামীতে খারাপ হবে। এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক যে আন্দোলনে পরেও আমরা কিন্তু সড়কগুলোকে ঠিক করতে পারলাম না, তখনকার সরকার ঠিক করলো না। এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো, তাদের আন্দোলনের মাধ্যমে, সেটা আপনি যেভাবেই বলেন, মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক, তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হলো। এখন এই জেনজির পরের জেনারেশন যেটা জেন আলফা, যেই আলফা 32 নম্বরে গিয়ে যদি 32 নম্বরের ভাঙা ইট সংগ্রহ করতে থাকে এবং ক্লাস 9-এর একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেন্যুতে ভি দেখায়, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন, আসার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি আজকের তারিখে বলবো, চিন্তিত হন, ভীত হন। কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে। সারা দিন আপনারা জানেন যে ঢাকা লকডাউন কেবলমাত্র ঢাকায় নয়, বলতে গেলে সারা বাংলাদেশেই সফলভাবে পালিত হয়েছে। এবং আওয়ামী লীগ শুধু নয়, সারা দেশবাসীর যতটুকু ধারণা ছিল তার চাইতে অনেক বেশি সফল হয়েছে আজকে লকডাউন। আমি সকালে এই নিয়ে অনেক কথা বলেছি, আপনারা দেখেছেন। আমি শুধু বলবো, জাস্ট টু অ্যাড ফিউ থিংস, যে গতকাল ঢাকা শহরের কয়েকটা স্পটে এই যে উপদেষ্টা ফারুকী, সে শেখ হাসিনাকে খুব খারাপভাবে পোর্ট্রে করে সেই ফ্যাসিস্ট বানিয়ে কিছু ডকুমেন্টারি শো করেছিল এবং অধিকাংশ জায়গায় পাবলিকের ধাওয়া খেয়ে এই ডকুমেন্টারি শোগুলো আর করতে পারিনি। তার মধ্যে রবীন্দ্র সরোবর, মিরপুর 12, এখানে সব মানে শো টো সব বানচাল করে দিয়েছে জনগণ। আজকে সাংবাদিকরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছেন যে লকডাউন তো সফল হলো, তখন তার প্রতিক্রিয়া কি? এবং আজকে একটা ক্লাস 9-এর বাচ্চা, তার ব্যাগের মধ্যে, স্কুল ব্যাগের মধ্যে মুক্তিযুদ্ধের বই পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওটা আমি জাস্ট দেখাই, উপদেষ্টার ভিডিওটা।
লকডাউন নিয়ে আজকে আর আলোচনা করব না, কিন্তু আজকে যখন সবাই আমরা লকডাউন নিয়ে ব্যস্ত ছিলাম তখন দেখলাম যে দুপুর বেলায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ শুরুতে 12টার সময় দেওয়ার কথা ছিল, তারপর সেটা 2টোয় চলে গেছে, তারপর সেটা 2:30টায় গেছে। কেন বারবার এই সময় পরিবর্তন হয়েছে? আমি একটু সকালে যাই। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, আপনারা জানেন, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার বাসায় সকাল 8:30 থেকে 9:20 পর্যন্ত ইউনূসের 2 উপদেষ্টা আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তারা মিটিং করেছে। ট্রেসির বাসাতেই, গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই 50 মিনিটের মিটিং এ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় আমি এখন বলবো। তার মধ্যে একটা হলো যে ইউনূস শিবিরের 16 জন কর্মকর্তা, তার মধ্যে মন্ত্রী আছে, বিশেষ সহকারী আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত 16 জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন। তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই 16 জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়, তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে। এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি। দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইউনূস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না। তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ডক্টর ইউনূসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। তৃতীয়, তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায়, সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবং ট্রেসি কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করেছে। তারপরে ডক্টর ইউনূসের ভাষণ আপনারা শুনেছেন, মানে মানে যেটাকে বলা যায় যে আপাদমস্তক মিথ্যে মোড়া। দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে, অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সব সূচক নিচের দিকে। সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে, তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না। তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে দুর্নীতি নাকি অনেক কমেছে, অথচ তার উপদেষ্টাদের, সেই সব উপদেষ্টাদের, এপিএস পিএস দের যে দুর্নীতির কথা মিডিয়ায় আমরা শুনছি, সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে। সুতরাং তিনি আপাদমস্তক মিথ্যে কথা বলেছে। এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল, এই মিটিং এ প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি লেফটেন্যান্ট জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আপনারা জানেন, কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর, কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে। সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে ইনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনূস কারো কথা শোনেননি এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্ত রয়েছে, আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। জামাতে ইসলামী হ্যাপি হয় নাই, দে আর আনহ্যাপি। বিএনপি ভেরি মাচ আনহ্যাপি। এবং জামাতে ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা জামাত ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল, তারা আগে গণভোট চায়, বিএনপি আবার দুটো একসাথে চায়। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। জামাতে ইসলামী এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে, আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম, যেটা নাকি ঐকমত্য কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি, সেটাও আজকে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন। সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না, জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইউনূস যখন ইন্টারভিউ দেন, তার বিদেশে, বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তার পাবলিক রিলেশনস ফার্ম, তার অনেক বাজেট আছে, তিনি যে দেশেই যান একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন। এবং সেই সময় তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে হাসি খুশি মুখ, কিংবা এর আগেও গত বছরও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন,
তার যে হাসি খুশি মুখ, তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন, তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কি রকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে। এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার, এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন, সেটাও তিনি এককভাবে করেছেন। তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে, মানে তার শিবিরে জামায়াত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল, সেটা তো হয়নি, বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে। সো ইউনূসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে, এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি, যে বলেছে যে দিনভর যমুনায় নাটক হয়েছে, আজকে বিটিভির ক্যামেরা ক্রু সবাই এসেছিল, কথা ছিল সকাল 9টার দিকে রেকর্ডিং হবে এবং তারা সময় মতো চলে আসছে, কিন্তু সেই রেকর্ডিং 9টায় তো হয়নি, অনেক পরে হয়েছে। এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইউনূস যে গুবলেটটা পাকালেন, তাতে তার কফিনের শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন। এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লালকেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে। এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে, যেখানে বেশ কিছু লোক মারা গেছে। পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে, তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে, তালেবানরা তো অস্বীকার করেছে। এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে। অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীন ভাবে প্রথমে ইন্ডিয়া পরে তালেবানকে দায়ী করে নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ। এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান, বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা যে একটা গণতান্ত্রিক বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা সেই জায়গাটা বজায় রাখছে। কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে বাংলাদেশের নাম জড়িয়ে যাবে, যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। প্রিয় বন্ধুরা, আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন, কবে ইনুস যাবে, কি হবে। ইনুস শিবিরে, ইনুসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে। এবং এই যে বললাম কফিনের শেষ পেরেক, এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।